ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। আর শুরু করছি নারী বিশ্বকাপ বাছাইয়ের খবর দিয়ে। বাংলাদেশের সামনে এবার উইন্ডিজ বাধা পেরোনোর চ্যালেঞ্জ। আগামীকাল বাংলাদেশ সময় সকাল 10:30টায় লাহোরে ক্যারিবিয়ান মেয়েদের মুখোমুখি হবে জ্যোতিরা। এই ম্যাচ জিতলে এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে লাল সবুজের মেয়েরা। প্রথম 3 ম্যাচ জয়ের পাশাপাশি রান রেটে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে বাংলাদেশ। থাইল্যান্ড, আয়ারল্যান্ড আর সবশেষ স্কটল্যান্ডকে হেসে খেলে হারিয়েছে নাহিদা সুপ্তারা। অন্যদিকে স্কটল্যান্ডের কাছে হেরে শুরু করা ওয়েস্ট ইন্ডিজ আয়ারল্যান্ডের সাথে জিতলেও শেষ ম্যাচে আবার হেরেছে পাকিস্তানের সাথে। সুতরাং উইন্ডিজের সাথে আত্মবিশ্বাসে ঢের এগিয়ে নিগার সুলতানার দল। 6 দলের এই লড়াই থেকে শীর্ষ 2 দল খেলবে নারী বিশ্বকাপের মূল পর্ব। উইন্ডিজকে হারাতে পারলে বাংলাদেশ সেই সুখবর পাবে কালই, আর হেরে গেলে শেষ ম্যাচে হারাতে হবে পাকিস্তানকে। শীর্ষ 6 দল নিয়ে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ডিপিএল এর সুপার লিগ পর্ব। মিরপুর ও বিকেএসপি 2 মাঠে 3 রাউন্ডের সূচি প্রকাশ করেছে বিসিবি। প্রথম দিনই লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে মাঠে নামবে মোহামেডান। এই ম্যাচ থেকেই মতিঝিলের ক্লাবটির অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে অধিনায়ক হওয়ার কথা ছিল হৃদয়ের, কিন্তু রাউন্ড রবিন পর্বের শেষ ম্যাচে আবাহনীর বিপক্ষে আম্পায়ারের সঙ্গে অশোভন আচরণ করে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ডানহাতি এই ব্যাটার, যে কারণে লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন না হৃদয়। একই দিনে বিকেএসপিতে লড়বে আবাহনী লিমিটেড ও অগ্রণী ব্যাংক। আরেক ম্যাচে গাজী গ্রুপ খেলবে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে। 11 ম্যাচে 23 উইকেট নিয়ে এবারে ঢাকা প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী রাকিবুল হাসান। ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের শীর্ষে থাকার পেছনে অনেক বড় কারণও এই বাঁহাতি স্পিনার। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করলেও এখনও জাতীয় দলে ডেবু হয়নি রাকিবুলের। রাকিবুলকে কি প্রিমিয়ার লিগের শেষেই জাতীয় দলের হয়ে ডেবু করানো উচিত? কেউ নায়ক হয়, কেউ হয় নায়কের বন্ধু, কেউ সামনে থাকে, কেউ কাজ করে পর্দার আড়ালে থেকে। বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান যেন সেই নায়কের বন্ধু, পর্দার পেছনে থাকা গুরুত্বপূর্ণ কেউ। 9 জয়ে আবাহনী যে ডিপিএল এর টেবিল টপ, রাকিবুলের অবদান সেখানে অনস্বীকার্য। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী রাকিবুল। 11 ম্যাচে নিয়েছেন 23 উইকেট, ইকোনমি মোটে 4। একটা ওয়ানডে টুর্নামেন্টে কেউ মাত্র 4 ইকোনমিতে বল করছেন, ভাবা যায়? রাকিবুল চমৎকারভাবে ডেলিভার করছে, সেটা কিন্তু তার উইকেট টেকিং, ইকোনমি, এই জায়গাগুলো দেখলেই বোঝা যাচ্ছে। এবং আমরা 11টা ম্যাচের মধ্যে 9টা ম্যাচ উইন করার ক্ষেত্রে রাকিবুল হয়তো ম্যান অফ দ্য ম্যাচ হয়নি, বাট ইম্প্যাক্টের যে ব্যাপারটা, রাকিবুলকে যখনই সেই দায়িত্বটা দেওয়া হয়েছে সে কিন্তু ইম্প্যাক্টটা রেখেছে। সো দিন শেষে অনেক সময় অনেক প্লেয়ার হয়তো ম্যান অফ দ্য ম্যাচ হয় না, কিন্তু টিম যখন যেটা ডিমান্ড করে সেটা যেভাবে ডেলিভার করে সেটা রাকিবুল অবশ্যই প্রশংসার দাবিদার। সবশেষ কয়েক বছর ধরেই ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করছেন রাকিবুল। তবুও এখন পর্যন্ত জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো হয়নি। 2 বার স্কোয়াডে সুযোগ মিললেও একাদশে জায়গা মেলেনি। রাকিবুলকে কি প্রিমিয়ার লিগের শেষেই জাতীয় দলের হয়ে ডেবিউ করানো উচিত? আমার মনে হয় রাকিবুল, নাসুম তাদের দিকে নজর রেখেছেন সিলেক্টররা। নিশ্চিতভাবেই রাকিবুল প্ল্যানের মধ্যে রয়েছে, পাইপলাইনের মধ্যে রয়েছে। তারা যে অবজার্ভ করে যাকে বেটার মনে করবে তাকে সিলেকশন আনতেই পারে। হোয়াইট বল ক্রিকেটে রাকিবুল অবশ্যই ক্যাপেবল এবং সে এই মুহূর্তে রেডি স্টেজে আছে। যদি সিলেক্টররা চিন্তা করে সেভাবে চিন্তা করতেই পারে। যদিও অভিষেকের ক্ষেত্রে রাকিবুলকে লড়তে হবে সবশেষ কয়েকটা সিরিজে দলে থাকা বাঁহাতি স্পিনার নাসুমের সঙ্গে। টি20তে সেই নামটা হতে পারেন তানভীর ইসলাম। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। আজ রিয়াল মাদ্রিদের মিশন ইম্পসিবল। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে যেতে কোয়ার্টার ফাইনালে 3-0 গোলে জেতা আর্সেনালের 3 গোলের লিড টপকাতে হবে বর্তমান চ্যাম্পিয়নদের। নিশ্চিতভাবে বার্নাবুতে ফেভারিট হিসেবে মাঠে নামবে আর্সেনাল। প্রথম লেগে 2-1 গোলে জয়ের সুখস্মৃতি নিয়ে ঘরের মাঠে আরেক ম্যাচে বায়ার্ন মিউনিখকে আতিথ্য দেবে ইন্টার মিলান। দুটি ম্যাচই শুরু হবে রাত 1টায়। চ্যাম্পিয়ন্স লিগের রিয়াল মাদ্রিদের দুর্দান্ত প্রত্যাবর্তনের অতীত ইতিহাসটা সবারই জানা। 2022 সালে ম্যান সিটির বিপক্ষে প্রথম লেগে 4-3 গোলে হারের পর দ্বিতীয় লেগে 3-1 গোলের অনবদ্য জয়ে ফাইনালে পৌঁছেছিল রিয়াল। 2016 সালের কোয়ার্টার ফাইনালের কথা মনে আছে কি? প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে 2-0 গোলে হারিয়েছিল উলসবার্গ, কিন্তু দ্বিতীয় লেগে 3-0 গোলের জয়ে সেমিতে যায় লস ব্লাঙ্কোসরা। ঠিক একইভাবে বিভিন্ন পরিস্থিতিতে চেলসি, বায়ার্ন, পিএসজি, লিভারপুলের মতো দলের বিপক্ষে একাধিকবার ঘুরে দাঁড়ানোর অসম্ভব কীর্তি গড়েছে দলটি। তবে তাই বলে এটা ধরে নেবার সুযোগ নেই যে রাতে
আর্সেনালের বিপক্ষে নিশ্চিতভাবেই জয় তুলে সেমিফাইনালে যাবে রিয়াল মাদ্রিদ। তবে ৩-০ গোলে পিছিয়ে থাকলেও যে রিয়ালের পক্ষে ঘুরে দাঁড়ানোটা সম্ভব তার প্রমাণ দেয় অতীতের এই ঘটনাগুলো। আর খেলাটা সান্তিয়াগো বার্নাব্যুতে হওয়ায় রিয়াল পাবে গলা ফাটিয়ে চিৎকার করা প্রায় ৮০,০০০ দর্শকের সমর্থন। লা লিগায় লাল কার্ড দেখে এক ম্যাচ নিষিদ্ধ হলেও এমবাপের এই ম্যাচে খেলতে কোনো বাধা নেই। তবে কার্ড জটিলতায় খেলতে পারবেন না কামাভিঙ্গা, কিন্তু নিষেধাজ্ঞা কাটিয়ে আবার ফিরছেন চুয়ামেনি। বার্নাব্যুর জাদু দেখানোর ক্ষমতা আছে, আমাদের দলেরও সামর্থ্য আছে ৩ গোলের লিড জয় করার। এখন দল মাঠে সেরাটা দিতে পারলে সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখা সম্ভব। তবে মূল ফর্মুলা হলো ম্যাচের নিয়ন্ত্রণ ছাড়া যাবে না। তবে চোখ বন্ধ করে এই ম্যাচে ফেভারিট আর্সেনাল। দলে পুরনো ইনজুরি সমস্যা থাকলেও নতুন কোনো চোট সমস্যা নেই। প্রথম লেগের মতোই বার্নাব্যুতে বড় জয়ের স্বপ্ন নিশ্চিত করেই দেখছে না আর্সেনালও। তবে ৩ গোলের লিডটা ডিফেন্ড করতে পারবে শতভাগ বিশ্বাসী আর্তেতার দল। আমরা রিয়ালকে ভয় পাচ্ছি না, তবে সমীহ করছি। আমি ছেলেদের বলেছি খেলাটা উপভোগ করতে। আমাদের সাহসী হতে হবে। ঠিক প্রথম লেগের মতোই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারলে জয় পাওয়া সম্ভব। আরেক কোয়ার্টার ফাইনালে সাবেক ২ চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ও ইন্টারের লড়াই। প্রথম লেগে ২-১ গোলের জয় পাওয়ায় ইন্টার ড্র করলেই পৌঁছে যাবে সেমিতে। তবে বায়ার্নের জন্য সমীকরণটা খুব কঠিন নয়। ১ গোলের লিড টপকাতে পারলেই সেমিফাইনালে পৌঁছাতে পারবে বাভারিয়ানরা। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। অন্যরা যেখানে শেষ দেখে রিয়াল মাদ্রিদ ঠিক সেখান থেকেই শুরু করে প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে আর্সেনাল বধ করবে আঞ্চলিক শিষ্যরা। সমর্থকদের এমন প্রত্যাশার পালে হাওয়া দিচ্ছে ক্লাবটির অতীত পরিসংখ্যানও। আর সেই ইতিহাস মনে করিয়ে দিতে সান্তিয়াগো বার্নাব্যুতে বসানো হবে বিশাল এক ব্যানার, যেখানে দাবার বোর্ড হাতে দেখা মিলবে মুকুটধারী এক রাজার। স্বপ্নের কারখানা, তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করো। এই স্লোগানে আনচেলত্তি শিষ্যদের স্বাগত জানাবে রিয়াল মাদ্রিদের হোম ভেন্যু সান্তিয়াগো বার্নাব্যু। গ্যালারির দক্ষিণ প্রান্ত জুড়ে থাকবে বিশাল এক ব্যানার, যেখানে দেখা মিলবে দাবার বোর্ড হাতে মুকুট পরিহিত এক রাজার। আর স্টেডিয়ামের পুরো গ্যালারি সাজবে রিয়াল মাদ্রিদের পরিচয় বহনকারী সাদা, বেগুনি এবং হলুদ রঙে। দাবার বোর্ডটি মূলত চ্যাম্পিয়ন্স লিগের প্রতীকী, যেখানে দাবার গুটিগুলো শীর্ষ মহাদেশীয় প্রতিযোগিতায় রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ দলগুলোর প্রতিনিধিত্ব করে, যার মধ্যে একটি আর্সেনালের রঙে, যা রাজার হাতে থাকবে। আর লাল ও সাদা রঙের গুটি দিয়ে বোঝানো হবে রিয়াল মাদ্রিদের বিজয় কেতন। সান্তিয়াগো বার্নাব্যুতে এমন পরিবেশ তৈরির লক্ষ্য একটাই, আর সেটি আর্সেনালের বিপক্ষে প্রত্যাবর্তন রাঙানো। অতীত পরিসংখ্যানও বলছে ফিরে আসার মহাকাব্য লিখেই চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড ১৫ বার চ্যাম্পিয়ন হয়েছে গ্যালাক্টিকোস, যার টাটকা উদাহরণ হতে পারে ২০২১-২২ মৌসুম। সেবার প্রতিপক্ষের মাঠে পিছিয়ে পড়েও ঘরের মাঠে পিএসজি ও চেলসিকে হতাশ করা জয়ে প্রত্যাবর্তন রাঙিয়েছিল স্প্যানিশ জায়ান্টরা। আর সেমিফাইনালে তো ম্যান সিটির বিপক্ষে প্রথম লেগে ৪-৩ গোলে হারের পর ফিরতি লেগের শেষ ৫ মিনিটে ৩ গোল দিয়ে অসম্ভব এক কীর্তি গড়েছিল রিয়াল মাদ্রিদ। তবে প্রত্যাবর্তনের গল্পে রিয়ালের প্রতিপক্ষ সেই পরিসংখ্যান, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর্সেনালের বিপক্ষে কখনোই জেতা হয়নি লস ব্লাঙ্কোসের। এখন দেখার অপেক্ষা গ্যালারির এই আয়োজন কতটা উজ্জীবিত করে রিয়াল মাদ্রিদকে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস। আবারও ক্রিকেট। পাকিস্তান সুপার লিগ পিএসএল এ টানা ২ ম্যাচে ৩ উইকেট নেয়ার কীর্তি গড়লেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। ২ ম্যাচে ৬ উইকেট নিয়ে এখন আসরের সর্বোচ্চ উইকেট শিকারী রিশাদ। বাংলাদেশি এই স্পিনারকে রশিদ খানের যোগ্য বিকল্প বলছেন তার দল লাহোরের অধিনায়ক শাহিন আফ্রিদি। করাচি কিংসের বিপক্ষে ২৬ রানে ৩ উইকেট নিয়ে রিশাদ পেয়েছেন ৩ লাখ রুপির প্রাইজ মানি। পিএসএলে অভিষেক হয়েছে গত ১৩ এপ্রিল। খেলেছেন মাত্র ২ ম্যাচ, তাতেই পাকিস্তানে নিজের স্পিন ভেলকে দেখিয়ে নিজের নামটার পাশাপাশি বাংলাদেশের নামটাও উজ্জ্বল করেছেন রিশাদ হোসেন। প্রথম ম্যাচেই কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৩১ রানে ৩ উইকেট, আর দ্বিতীয় ম্যাচে রাতে করাচি কিংসের বিপক্ষে ২৬ রানে আবারও ৩ উইকেট নিয়েছেন রিশাদ। ২ ম্যাচে ৬ উইকেট তুলে নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী এখন লাহোর কালান্দার্সের বাংলাদেশি এই স্পিন স্টার। করাচির বিপক্ষে ম্যাচের ৮ম ওভারে রিশাদের হাতে বল তুলে দেন শাহিন আফ্রিদি। এরপর প্রথম বলেই রিশাদ ফেরান শান মাসুদকে,
আর ওভারের পঞ্চম বলে তার দ্বিতীয় শিকার ইরফান খান। সব মিলে প্রথম ওভারে মাত্র 1 রান দিয়ে 2 উইকেট নেন রিশাদ। নিজের দ্বিতীয় ওভারে রিশাদের শিকার আব্বাস আফ্রিদি এই ওভারে 3 রান দিয়ে 1 উইকেট। প্রথম 2 ওভারে তাই মাত্র 4 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন রিশাদ। নিজের শেষ ওভারেও অবশ্য আরও একটি উইকেট পেতে পারতেন রিশাদ, কিন্তু খুশদিল শাহের ক্যাচটা যখন নিলেন সিকান্দার রাজা তখন তার পা ছুঁয়েছে বাউন্ডারি লাইন। কিন্তু তাতে কি, পুরো ম্যাচে রিশাদ যেভাবে বোলিং করেছে তাতে মুগ্ধ পাকিস্তানিরা, মুগ্ধ তার দল লাহোর কালান্দার্স অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। আইপিএলের কারণে এবার রশিদ খানকে পায়নি লাহোর, তবে তার অভাবটা রিশাদ বুঝতেই দিচ্ছেন না, অকপটে স্বীকার করলেন শাহিন। রিশাদ বাংলাদেশ কে লিয়ে কাফি अच्छी বোলিং की है और রিশাদ বাংলাদেশের জন্য ভালো বোলিং করে থাকে। রিশাদের কারণে মিডল ওভারে নিয়মিত উইকেট পাচ্ছি আমরা। রিশাদের পারফরম্যান্স খুব সাহায্য করছে দলকে। বোলিং कर रहा है और हमें काफी एज उसके वजह से। রিশাদের দল লাহোর কালান্দার্সের পরবর্তী ম্যাচ লম্বা বিরতির পর আগামী 22 এপ্রিল। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস। পাকিস্তানে জাদু দেখাচ্ছেন রিশাদ হোসেন, পাশাপাশি প্রস্তুত হচ্ছেন আরও একজন লেগ স্পিনার গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে খেলা ওয়াসি সিদ্দিকী। দিন কয়েক আগেই ইনিংসে 6 উইকেট নেয়া ওয়াসি আছেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের গুড বুকে, ছিলেন চান্দিকা হাথুরু সিংয়ের পছন্দের তালিকায়ও। চান্দিকা হাথুরু সিংহের খুবই পছন্দের ছিলেন রিশাদ হোসেন। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত না খেলেও রিশাদের যে ইন্টারন্যাশনাল ডেবিউ, নিয়মিত ইন্টারন্যাশনালে সুযোগ পাওয়া, সেটা হাথুরুরই কল্যাণে। শ্রীলঙ্কান মাস্টারমাইন্ড যে ঠিক ছিলেন তা তো এখন পুরো দুনিয়াই দেখছে। আরও একজন লেগিকে হাথুরুর মনে ধরেছিল, শান্তকে যিনি বল করছেন ওয়াসি সিদ্দিকী। 2023 বিশ্বকাপে শান্তদের বল করার জন্য ওয়াসিকে ভারতে উড়িয়ে নিয়ে গিয়েছিলেন হাথুরু। এই লেগির বয়স তখন সবে 16। বিশ্বকাপের শেষ অনুশীলনে দলের সবার পক্ষ থেকে অটোগ্রাফ সম্বলিত ক্যাপও পেয়েছিলেন ওয়াসি। হাথুরু স্যার আমাকে বলছে যে তুমি এইভাবে বোলিং করো, ইন্টারন্যাশনাল লেভেলটা দেখো, এরকম তো এইভাবে বোলিং করলে তুমি ইনশাল্লাহ একদিন ভালো কিছু করতে পারবে। ওই এক্সপিরিয়েন্সটা সবসময় আমাকে কাজে দিতেছে এখন পর্যন্ত, কারণ ওইখানে সবাই ন্যাশনাল টিমের সবাই ছিল, তো ওইখানে একটা কম্পিটিশান ছিল, তো ওইখানে আমি অনেক কিছু শিখতে পারছি। বাইরের দেশের প্লেয়ারদের প্র্যাকটিস দেখছি, ন্যাশনাল টিমের সাথে প্র্যাকটিস করছি, তো ওইখানটা আমার অনেক ভালো এক্সপিরিয়েন্স গ্যাদার হয়েছে। মিরাজ ভাই আমাকে ক্যাপটা দিছিল, তো ওই স্মৃতিটা আমার কাছে এখন আমার ফোনে আমি সবসময় দেখি ওই স্মৃতিটা। শুধু হাথুরু না, জাতীয় দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদও ওয়াসির বোলিংয়ে মুগ্ধ। জাতীয় দলের ক্যাম্পে পাকিস্তানের এই কিংবদন্তির গুড বুকে জায়গা পেয়েছেন 18 বছর বয়সী এই লেগি। যখন ন্যাশনাল টিমের ক্যাম্প চলছিল, যখন স্যার আসছে তখন আমি ন্যাশনাল টিমের গ্রুপে ছিলাম, তো প্র্যাকটিস করছি। স্যার আমাকে ফার্স্ট দিন কিছু বলে নাই, তারপর আমি দেখছি যে ভালো বোলিং করছি, তারপর সেকেন্ড দিন আমাকে বলছে যে তোমার সব কিছু ঠিক আছে, জাস্ট একটু লেগ স্পিনটা একটু টার্ন করানোর দিকে মনোযোগ দাও, তাহলেই হবে। জাতীয় দলের ক্যাম্প পাশাপাশি দলের সঙ্গে বিদেশ বিভুঁইয়ে অনুশীলন করে অভিজ্ঞতা অর্জন করেছেন ওয়াসি। সেই অভিজ্ঞতা এখন কাজেও লাগছে। গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে খেলছেন ওয়াসি। দিন কয়েক আগেই নিয়েছেন ক্যারিয়ার বেস্ট 6 উইকেট। আমি সবসময় যেখানে বোলিং করি, প্র্যাকটিসে হোক ইভেন ড্রিলে হোক, আমি চেষ্টা করি যে আমার বল যাতে একটা জায়গায় আমি করতে পারি। যে ওই 2-3টা বল যেটা সবাই চিন্তা করে যে একটা লেগ স্পিনার 2-3টা বল খারাপ দিবে, ওই জিনিসটা আমি এড়াই করি যে ওই জিনিসটা যাতে আমার না হয়। গুগলটা নিয়ে বেশি কাজ করি, লেগ স্পিনটা তো আসেই, ওইটার সাথে গুগলটা নিয়ে একটু কাজ করি, আর যেটা সোজা যেটা ফ্লিপার বলে ওইটা আমার ন্যাচারালি হয়। ওয়াসির দল সুপার লিগে উঠেছে, অর্থাৎ 7 ম্যাচে 11 উইকেট নেয়া ওয়াসির সামনে উইকেটের ঘরে আরও বেশি সংখ্যা বসানোর সুযোগও বাড়ছে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। দেশের প্রথম স্টেডিয়াম হিসেবে বাণিজ্যিক স্থাপনা মুক্ত হতে যাচ্ছে মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম। 2026 সালের পর নতুন করে দোকানগুলোর সাথে আর চুক্তি নবায়ন করবে না জাতীয় ক্রীড়া পরিষদ। এভাবে সকল স্টেডিয়াম থেকে দোকান সরিয়ে নেয়ার কথা জানিয়েছেন এনএসসির সচিব আমিনুল ইসলাম। এদিকে ফুটবলের মতো অন্য সব ফেডারেশনে হামজার মতো অ্যাথলেট খুঁজে বের করতে চিঠি দিয়েছে এনএসসি। ক্রীড়া স্থাপনায় বাণিজ্যিক কার্যক্রম নিয়ে বেশ কদিন ধরে আলোচনায় আছে জাতীয় ক্রীড়া পরিষদ। অগোছালোভাবে ব্যবসায়ী পণ্য রাস্তার উপর রেখে চলাচলে যেমন প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, ঠিক তেমনি নষ্ট হচ্ছে স্টেডিয়ামের সৌন্দর্য।
স্টেডিয়ামে চারপাশ জুড়ে বাণিজ্যিক দোকানের চাপে শুরু হয়ে গেছে মূল ফটক। সংস্কারের অংশ হিসেবে প্রবেশ পথে 2 দোকান সরিয়ে নিতে এরই মধ্যে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এনএসসি সচিব আমিনুল ইসলাম। আমাদের এন্ট্রি পথে স্পেশাল সিকিউরিটি ফোর্স অর্ডিন্যান্সের অনুসারে স্পেশাল সিকিউরিটি ফোর্সের একটা অবজারভেশন ছিল। তো ওই অবজারভেশন অনুসারে আমরা 2টি দোকান আমরা সরিয়ে দেব এবং তাদেরকে ইতিমধ্যে আমরা চিঠিও দিয়েছি, সিদ্ধান্ত হয়েছে, চিঠিও দিয়েছি। তো প্রশস্তকরণের কাজ চলছে। ব্যতিক্রম নয় দেশের হোম অফ ক্রিকেট বলে খ্যাত মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম। ফার্নিচারের দোকান মারিয়ে ক্রিকেটারদের ইনডোরে যাওয়ার খবর আগে প্রকাশ হয়েছিল যমুনা টেলিভিশনে। এবার তারই ধারাবাহিকতায় নতুন বাণিজ্যিক দোকানগুলোর সাথে চুক্তি না করার কথা জানিয়েছে এনএসসি। পাশাপাশি নতুন করে ক্রীড়া স্থাপনায় বাণিজ্যিক প্রতিষ্ঠান না করার সিদ্ধান্ত জাতীয় ক্রীড়া পরিষদের। শেরেবাংলা আমাদের যে জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, সেখানে আমরা আসলে নতুন করে বরাদ্দ আমরা কাউকে দেব না। 1, 2 বিদ্যমান বাণিজ্যিক স্থাপনা যারা আছে তাদের মেয়াদটা আমরা নতুন করে আর বাড়াবো না। নতুন ক্রীড়া স্থাপনা যখনই হবে তো বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো আমরা আসলে রাখবো। আপাতত শেরেবাংলা স্টেডিয়াম দিয়ে শুরু হলো এবং পর্যায়ক্রমে আসলে সবগুলি হবে। বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর বিষয়ে নীতিগত সিদ্ধান্তের বিষয়ে ফেডারেশনগুলো উদ্বুদ্ধ হবে বলে মত এনএসসি সচিবের। পাশাপাশি দেশের ক্রীড়া ক্ষেত্রগুলোকে এগিয়ে নিতে স্প্রিন্টার ইমরানুর রহমান ও বক্সার জিনাত ফেরদৌসিদের মতো প্রবাসী ক্রীড়াবিদদের লাল সবুজের বহরে যুক্ত করার তাগিদ জাতীয় ক্রীড়া পরিষদের। যখন আমরা উদ্যোগটা নেব, শুরুতেই আমরা ভাবনা ভেবে নেব যে আসলে এই জাতীয় প্রতিভা আছে কিনা, তিনি আগ্রহী কিনা, এবং যদি তিনি আগ্রহী হন তাহলে জাতীয় পর্যায়ে কোন পর্যায়েতে ওনাকে অন্তর্ভুক্ত করা যাবে, এই বিষয়গুলি চূড়ান্ত করে তারপর আমাদের পদক্ষেপগুলি যদি আমরা নেই তাহলে আমাদের কাজকর্মগুলি অনেক সহজ হয়ে যাবে। ফুটবলে এক হামজা চৌধুরীর অন্তর্ভুক্তিতে দৃশ্যপট বদলেছে দেশের ক্রীড়াঙ্গনে। সেই ধারাবাহিকতা ধরে রেখে প্রতিটি ফেডারেশনে তা অব্যাহত রাখতে বদ্ধপরিকর জাতীয় ক্রীড়া পরিষদ। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। সিরিজের প্রথম টেস্ট খেলতে সিলেটে পৌঁছেছে জিম্বাবুয়ে দল। দুপুরে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামে ক্রিকেটারদের বহনকারী বিমান। সেখানে ফুল দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানানোর পর টিম বাসে নেওয়া হয়েছে হোটেলে। আজ বিশ্রাম শেষে কাল থেকে অনুশীলন শুরু করবে ক্রেইগ আরভিনের দল। শাহিন আলমের তোলা ছবিতে সিলেট থেকে আরও জানাচ্ছেন হাসান আল মারুফ। বুধবার সূর্য যখন মধ্য গগনে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামে জিম্বাবুয়ে দলকে বহনকারী বিমান। সেখানে মিনিট 10 অপেক্ষা শেষে একে একে বেরিয়ে আসেন শন উইলিয়ামস, বেন কারান, মুজারাবানি, এনগারাভারা। সিলেট ক্রিকেটের পক্ষ থেকে তাদেরকে ফুল দিয়ে জানানো হয় শুভেচ্ছা। এরপর কড়া নিরাপত্তায় বিমানবন্দর থেকে জিম্বাবুয়ে দলকে নিয়ে যাওয়া হয় টিম হোটেলে। 5 বছর পর বাংলাদেশের মাটিতে টেস্ট খেলতে আসা জিম্বাবুয়ে সিলেটে এসেছিল সবশেষ 2018 সালে, যেখানে একবারের দেখায় বাংলাদেশকে 151 রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল জিম্বাবুয়ে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার ঐচ্ছিক অনুশীলনের কথা থাকলেও বিশ্রামেই কাটাবেন জিম্বাবুয়ের ক্রিকেটাররা। এদিকে টানা 3 দিন অনুশীলনের পর এদিন বিশ্রামে রয়েছে বাংলাদেশ দলও। বৃহস্পতিবার সকাল 10টা থেকে অনুশীলন করার কথা জিম্বাবুয়ের। এরপর দুপুর 2টা থেকে অনুশীলনে নামবে বাংলাদেশের ক্রিকেটাররা। এর আগে মঙ্গলবার বিকেলে ঢাকায় পৌঁছায় জিম্বাবুয়ে। সেখানে রাত কাটিয়ে সকালেই সিলেটের উদ্দেশ্যে রওনা হয় দল। বাংলাদেশের বিপক্ষে খেলতে সিলেটে জিম্বাবুয়ে দল। এই সিলেটেই প্রায় 6.5 বছর আগে সবশেষ টেস্টে টাইগারদের হারিয়েছিল জিম্বাবুয়ে। বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নিশ্চয়ই সেই জয়ের পুনরাবৃত্তি করতে চাইবে উইলিয়ামস আরভিনরা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট। নারী লীগ খেলতে ভুটানে গেলেন বাংলাদেশের আরেক ফুটবলার কৃষ্ণা রানী সরকার। বাংলাদেশের 10ম ফুটবলার হিসেবে ভুটান গেলেন তিনি। এর আগে সাবিনা, ঋতুপর্ণা সহ সাবজয়ী 9 ফুটবলার গেছেন ভুটানের লিগে অংশ নিতে। তবে ওয়ার্ক পারমিট পেতে বিলম্ব হয় সবশেষ সদস্য হিসেবে দেশটিতে গেলেন কৃষ্ণা। সেখানে ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলবেন তিনি। একই দলে খেলবেন বাংলাদেশের অন্য 2 ফুটবলার মাসুরা পারভিন ও গোলরক্ষক রূপনা চাকমা। পারো এফসির হয়ে খেলবেন সাবিনা, সুমাইয়া, ঋতুপর্ণা ও মনিকা চাকমা। আর থিম্পু সিটির জার্সিতে দেখা যাবে সানজিদা, মারিয়া ও শামসুন নাহারকে। 2022 সালে সাবজয়ী বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন কৃষ্ণা রানী। তবে ইনজুরির কারণে মাঝে নিজেকে হারিয়ে খুঁজেছেন আক্রমণ ভাগের অন্যতম সেরা এই তারকা। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।